থাকে না, বিয়ের পরে হাজব্যান্ড তার ওয়াইফকে গিফট দেয়, সেই হিসেবে তোমার বিয়ে হয়েছে আমার সাথে। আমি তো তোমাকে কিছুই দেইনি। স্নেহা মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আপনাকে ছাড়া কিছু চাওয়ার নেই। তোমার কিছু চাওয়ার নেই? আছে, শুধু আপনি। এর বাইরে কিছু চাওয়ার নেই? স্নেহা দুপাটি দাঁত বের করে হেসে বলল। একটা জিনিস চাই, দেবেন? কি বলো? স্নেহা রিন্ডি নিয়ে বলল, বিয়ের আগে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, বিয়ের পরে এখন আর পড়তে ইচ্ছে করছে না, বলতে গেলে কোনোই ইচ্ছে নেই, তাই বলছিলাম। মেরাব চোখ পাকিয়ে বলল। কি বলছিলে বলো, থামলে কেন? বলো বলো। স্নেহা ঢোক গিলে বলল, না, মানে কিছু বলিনি তো, আমি পড়তে বসবো। মেরাব স্নেহার গালে হাত রেখে বলল। বেঁচে গেলে যান। এই বলে মেরাব ঘাড় খানিকটা কাত করে স্নেহাকে বলল। আচ্ছা, তোমার কি মনে আছে বাসর রাতে একটা থাপ্পড় মেরেছিলাম? স্নেহা গালে হাত রেখে বলল। খুব জোরে দিয়েছিলেন। মেরাব বাঁকা হেসে বলল। এরপরে যতবার পরাফাঁকি দেওয়ার কথা মাথায় আনবে, এর সাথে সাথে থাপ্পড়টার কথাও মাথায় আনবে। স্নেহা বিড়বিড় করে বলল। অশুভ লোক কোথাকার। যা শুনে মেরাব বলল। কিছু বললে যান। স্নেহা মাথা দুদিকে নাড়িয়ে বলল। না, কিছু বলিনি। স্নেহা উঠে চলে গেল। মেরাব পেছন থেকে বলল। শুধু বিয়েটা আবার হোক, তোমার বিড়বিড় করা কথাগুলো শোধে আসলে শোধ দেবো যান। মৌরা সবাই ফিরছে, এখনও ওদের আসতে 2-3 ঘন্টা লাগবে। দুটো গাড়িতে করে আসছে, একটাতে মারুফুল খান, ফাহমিদা খান গাড়ির ড্রাইভার, সাইদা, মৌ। আরেকটাতে আরিফুল খান, সাহারা খান গাড়ির ড্রাইভার আর সাদাফ। মৌ জানালার ধারে বসে এখনও আসিফের কথাগুলো ভাবছে। সাইদা ওকে সকাল থেকেই লক্ষ্য করেছে, ও কিছু একটা নিয়ে হয়তো টেন্স। কারণ মৌ অন্য দিনের মতো আজকে হৈহুল্লোড় বাঁধিয়ে দেয়নি, কারোর সাথে তেমন কথাও বলছে না। সাইদা আরও কিছুক্ষণ মৌকে দেখে বলেই উঠল। কিরে, তোর কি হয়েছে রে? মৌ ধ্যান থেকে বের হয়ে এসে বলল। কই, কিছু তো হয়নি। কই, কিছু হয়নি মানে? আমি তোকে সেই সকাল থেকে দেখে যাচ্ছি, তুই ভালো করে কথা বললি না, এমনকি এখনও কোনো কথা বলছিস না। কি হয়েছে সত্যি করে বল তো। মৌ কথা ঘুরিয়ে বলল। কি বলো তো, কতদিন পরে গ্রামে এসেছিলাম, দাদু দাদির সাথে ছিলাম। ওদের ছেড়ে চলে আসতে কেমন কষ্ট হচ্ছে, এ নিয়ে কিছু ভালো লাগছে না। মারুফুল খান পেছনে মেয়ের দিকে তাকিয়ে হেসে বললেন। মন খারাপ করো না, আজ বলতে আমি রেখেই আসতাম। এমনিতেও ও তো কলেজ রমজানের বন্ধ। মৌ মাথা নাড়িয়ে বলল। না বাবা, আমাকে বাড়ি ফিরতে হবে, কাজ আছে অনেক। ফাহমিদা খান হেসে মারুফুল খানকে বললেন। শুনেছ মেয়ের কথা, তার নাকি কাজ আছে। অবশ্য বাবা যেমন মেয়েও তেমন, কাজ না থাকলেও কাজ কাজ করেই যাবে তোমরা দুজনেই। সবাই হেসে উঠল, মৌ হাসলো, তবে খুব কষ্টে। ও মনে মনে চিন্তা হচ্ছে আসিফ কি বলবে এ নিয়ে। রাতে পরে আর কোনো কল দেয়নি বা মেসেজও দেয়নি, শুধু বলেছে বাড়িতে গিয়ে নক করতে। সবাই বাড়িতে ফিরল বিকেল 4টার দিকে। স্নেহা ড্রয়িং রুমেই ছিল ওদের অপেক্ষায়। আর মেরাব, ও কি দিন দুনিয়ার চিন্তা আছে? দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। যাই হোক, সাদাব সবার পেছনের বাড়িতে ঢুকে স্নেহাকে দেখে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বড় বড় পা ফেলে চলে গেল। স্নেহা ওর দিকে খেয়াল করতেই বলল। সাদা ভাইয়া কেমন আছো? সাদাব স্নেহার সাথে কোনো কথা বলতে চায় না বলেই পালিয়ে যেতে চাইছিল, কিন্তু সেই স্নেহাই ওকে ডেকে উঠল। সাদাব তার মুখে হালকা হাসি এনে বলল। ভালো, তুই? ভালো। থাক, ফ্রেশ হয়ে এসে কথা বলি। ঠিক আছে। সাদাব চলে গেল। পেছনে ফিরে তাকাতে চেয়েও তাকালো না। স্নেহা সেই দিকে থেকে নজর সরিয়ে নিতেই মৌ বলল। ঘুমোচ্ছে। এই শুনে সাইদা মৌয়ের কানের দিকে এগিয়ে ফিসফিস করে বলল। রাতে ঘুমাতে পারোনি রে? স্নেহা লাজুক চোখে তাকিয়ে বলল। আপু তেমন কিছুই না। সাইদা হেসে হেসে বলল। ওসব বুঝি আমরা। মৌ ভাবছে আসিফের কথা তার ভাইয়াকে জানাবে কিনা। জানাতে ইচ্ছে করছে, আবার দ্বিধাও হচ্ছে। মৌকে আনমনে দেখে স্নেহা বলল। কিরে, তোর কি হয়েছে? সাইদা বলল। আর বলিস না, গ্রামে থেকে এসে পড়েছে বলে মন খারাপ। আমি ভাই বুঝি না এদের গ্রামে কি হয়েছে। একজনে গ্রামে গিয়ে ফোন টোন বন্ধ করে বসেছিল, আর এও গ্রামে থেকে আসতে চায়নি। মৌ কোনো উত্তর দিল না, চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিজের রুমে ঢুকে আসিফকে কল দিল, প্রথমবারে ধরল না।
এর পরের বারে ধরল। মৌ থমথমে গলায় বলল, ভাইয়া, মৌ বলছিলাম। হুম, বলো। আমি বাসায় এসেছি। ও, এসে গিয়েছো? আপনি না যেন কিছু বলবেন বলছিলেন, এখন বলুন না। দেখা করতে হবে আমার সাথে। কখন? তোমার ইচ্ছা। তবে আজ এত দূর জার্নি করে এসেছো, আজ দেখা না করাই বেটার। কালকে এসো। না ভাইয়া, আজই। আসিফ ভ্রু উঠিয়ে বলল। শিওর? হুম, শিওর। বলুন কোথায় আসতে হবে। আসিফ হেসে বলল। এত উতলা হয়ে আছো, রাতে কি ঘুমিয়েছিলে? মৌ তালে তালে বলে উঠল। না। সত্যিই ঘুমাওনি? না মানে ঘুমিয়েছি। তাহলে বলুন না কোথায় আসবো। আসতে হবে না, তুমি রেডি হয়ে থাকো। কোথাও যেতে বলছেন না, আবার বলছেন যে রেডি থেকো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সন্ধ্যার পরে তোমাদের বাড়িতে যাব, সেখানেই কথা বলবো। সবার সামনে কথা বলবেন কিভাবে? আসিফ এই পর্যন্ত কাউকে এমন করে জবাবদিহি করেনি, এমনকি এক কথাও দুইবার বলেনি, নিজের বাবার সাথেও না। আর সেই একটা মেয়েকে পটাতে কত কাহিনী। আসিফ রেগে গিয়েও আবার শান্ত হয়ে বলল। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, শুধু মাথায় রেখো এই বিষয়ে কাউকে কিছু বলবা না। ঠিক আছে। তাহলে রাখছি এখন। ঠিক আছে। যেই বলা সেই কাজ। আসিফ সন্ধ্যার পরে মেরাবকে না জানিয়ে ওর বাড়িতে আসে। ফামিদা খান ওকে দেখে বসতে বললেন। স্নেহা চলে গেল মেরাবকে বলতে। মেরাব আসিফ এসেছে শুনে একটু অবাকই হলো। ভাবতে লাগলো এখনও এই সময়ে না বলে এলো কেন। প্রতিবার আসার সময় তো বলেই আসে, না বলার তো কোনো কারণ নেই। মেরাব নিচে এসে দাঁড়াতেই আসিফের সামনে এসে বলল। কিরে, কেমন আছিস? ভালো। তুই? ভালো। তুই আসবি, একবার কল দিয়ে আসবি না? কেন, এটা কি শ্বশুর বাড়ি যে কল দিয়ে আসবো? এটা তোর বাড়ি মানে আমারও বাড়ি। কি আন্টি, ঠিক বলেছি না? ফামিদা খান কিচেনে কিছু নাস্তা রেডি করতে করতে হেসে বললেন। ঠিকই বলেছ, যখন মন চাইবে তখনই আসবে। আসিফ চট করে বলল। মেরাব, তোমার বোন মৌ কই? ওর সাথে একটু কথা বলতাম। সেদিন আমার ঝগড়া করাটা মোটেও ঠিক হয়নি। তোকে না নাম্বার দিলাম। কথা হয়নি, অচেনা নাম্বার ভেবে তোর বোন হয়তো রিসিভ করেনি। মেরাব স্নেহাকে বলল আসিফকে মৌয়ের রুমে নিয়ে যেতে। স্নেহা আসিফকে সাথে নিয়ে মৌয়ের রুমে এলো। মৌ বেলকনিতে দাঁড়িয়েছিল। ফামিদা খান এর মাঝে স্নেহাকে ডাক দেয়ায় স্নেহা চলে যায়। এতে আসিফ মনে মনে একটু খুশিই হলো। মৌ বেলকনি থেকে রুমে এসে আসিফকে দেখে বলল। ভাইয়া এসেছেন? আসতেই হলো। বলুন না। আসিফ বিছানায় বসে বলল। তুমিও বসো। না ভাইয়া, ঠিক আছে। কি যেন বলবেন, এখন বলুন। আসিফ মৌয়ের দিকে তাকিয়ে বলল। কালকে ফ্রি আছো? কিন্তু কেন? কালকে একটু বের হতে হবে, তোমার সাথে বাইরেই কথা বলতে হবে, বাড়িতে হবে না। আমি আগেই বলেছিলাম। শোনো, কালকে সকালে একটা পার্সেল আসবে, সেটা রিসিভ করে আমাকে কল দেবে। কি পার্সেল? এলেই দেখতে পাবে। ঠিক আছে। আসিফ উঠে দাঁড়ালো। বেশিক্ষণ থাকলে আবার মেরাবি সন্দেহ করবে। আসিফ মৌর দিকে তাকিয়ে গভীর গলায় বলল। মৌ, আমি মানুষ হিসেবে কেমন? মৌ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। ভালো। ভেবে বলছো তো? আমাকে ভরসা করা যায়? মৌ জবাবে বলল। চোখ বন্ধ করে ভরসা করা যায়। আপনি তো ভাইয়ের মতোই ভালো মানুষ। এই শুনে আসিফ গভীর শ্বাস ছেড়ে বলল। নিজের খেয়াল রেখো, আসছি। আসিফ রুম থেকে বেরিয়ে দেখলো মেরাব এই দিকেই আসছে। আসিফ মনে মনে ভাবল। ভালোই হয়েছে বের হয়ে, না হলে মেরাব ঢুকে যেত। আসিফ মেরাবের দিকে এগিয়ে গেল। দুজনে গলা ধরে আবারও সিঁড়ি দিয়ে এগিয়ে গেল। আসিফ যেতে যেতে মেরাবকে ইঙ্গিত করে গান বলল। কইতে আমার শরম লাগে, প্রেমাগুনে পুইরা ছাই, সানডে মানডে কলস কইরা দিতে একজন মানুষ চাই, ও ভাই রে ভাই। মেরাব কেমন একটা সন্দেহের দৃষ্টিতে তাকালো। আসিফ মেরাবের তাকানোর মানে বুঝলো না। মেরাব আসিফের গান শুনে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল। তোর আবার প্রেমের প্রতি ইন্টারেস্ট হলো কবে থেকে? যবে থেকে তুই বিয়ে করেছিস সেই দিন থেকেই ভাবছি আমারও কিছু একটা করা দরকার। তো কি করবি ঠিক করলে? আসিফ নাকমুখ কুচকে বলল। প্রেম করব না, যা বুঝলাম প্রেমে রিস্ক, করলে বিয়েই করব। মেরাব বলল। তোর ভাবসা ভালো ঠেকছে না, বিয়ে করে অন্তত জানাইস। আসিফ মনে মনে বলল। বিয়ে তোর বোনকেই করব, জানালে কি করতে দিবি? আর জানলেও চাই না,
আর জানাতেও চাই না। সারা জীবন তো ভালো কাজে করে গেলাম, এখন না হয় একটু ভণ্ডামি করেই বিয়ে করলাম। আসিফ কথাগুলো ভাবতে ভাবতে হেসে উঠল। হাসতে হাসতে মেহরাবকে বলল, তুই হলি আমার ভাই, তোকে না জেনে বিয়ে করব এটা হতে পারে না, তবে একটু সারপ্রাইজ আছে। মেহরাব আর কোনো কথা বাড়ালো না, আসিফকে নিয়ে ড্রয়িং রুমে বসলো। ফাহমিদা খান আর স্নেহা আসিফের সামনে নাস্তা এনে রাখলো। আসিফ অল্প কিছু খেয়ে কথাবার্তা বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ফাহমিদা খান অনেক জোরাজুরিও করলেন থাকার জন্য। আসিফ সবার থেকে বিদায় জানিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মেহরাব আসিফের সাথে যেতে যেতে বলল, গাড়ি আনছিস? তো আজকে বের হবি না? মেহরাব বলল, হতে হবে একটু। তুই যাবি? না রে, আজও আর কোথাও বের হতে পারবো না। কেন? ওই বাবার সাথে একটু কাজে যেতে হবে, আর যদি সময় বের করতে পারি তাহলে তোকে জানাবো। ঠিক আছে। আসিফ চলে গেল। মেহরাব বাড়ি চলে এলো। স্নেহা ফাহমিদা খানের সাথে কাজ করছে কিচেনে। মেহরাব স্নেহাকে ডাক দিয়ে বলল, স্নেহা, কফি বানিয়ে দাও। দিচ্ছি। মেহরাব নিজের ফোন বের করে ফেসবুকে ঢুকলো। সাইদা আবার তার স্বামীর সাথে কথা বলতে বলতে সোফায় এসে বসলো। কথা বলা শেষ করে মেহরাবকে বলল, ভাইয়া কালকে চলে যাব, আমাকে একটু দিয়ে আসবে? কেন, তোর জামাইকে বল। ওর হাতে সময় নেই। মেহরাব মুখ বাঁকিয়ে বলল, সময় নেই। সারাদিন কথা বলতে তো ঠিকই পারিস, তখন কি সময় উড়ে উড়ে আসে? সাইদা মেহরাবের পাশে এসে বসে বলল, সত্যি ওর কাছে সময় নেই, আর আমার শ্বশুরও ব্যস্ত মানুষ, আসতে পারবে না। তাহলে গাড়ি পাঠিয়ে দিই। না, তুমি দিয়ে আসবে। তোর ভাইকে বল আমার কালকে কলেজ যেতে হবে। কলেজ কালকে বন্ধ দিয়ে দেবে। কলেজ ছেড়ে তোর সাথে যেতে পারবো না। তুই বরং সাদাফকে বল। সাইদা ফাঁকা করে শ্বাস ছেড়ে বলল, আর সাদাফ, ও যাবে না? কেন? ওর নাকি কাজ আছে। ও ঠিক আছে, বিকেলে রেডি হয়ে থাকিস, নিয়ে দিয়ে আসবো। সত্যি? মিনিট 2 পরে মেহরাব বলল, মৌ কোথায় রে? দেখলাম না তো, স্টাডি টেবিলে বসে আছে। ও, আর ছোট আম্মু? মা গিয়েছে মামার বাসায় মামাকে দেখতে। ও। সন্ধ্যার দিকে মেহরাব, স্নেহা আর সাইদা একসাথে বসে কথা বলছে। মেহরাব সাদাবকেও পরে ডেকে ওদের সাথে বসায়। সাদাব স্বাভাবিকভাবেই কথা বলতে থাকলো। কালকে মৌয়ের বার্থডে, এটা নিয়েই ওরা কিছু সারপ্রাইজ প্ল্যান করছে। কালকে না করলে আর হবে না, কারণ পরশু থেকে রোজা শুরু। সবাই মিলে ঠিক করলো রাত 12টায় কেক নিয়ে উইশ করবে সবাই। কথা বলা শেষে সাদাব কেক কিনতে বাইরে গেল। মৌ রাতের খাবার খেয়ে একবার নিচে এসেছিল। খাবার খেয়ে সবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। মেহরাবও সারপ্রাইজ সম্পর্কে ওকে কিছু বলতে দেয়নি। মেহরাব আর স্নেহা জেগে আছে। ঠিক সময়ে মৌকে উইশ করবে বলে মেহরাব রুমে পায়চারি করছে। স্নেহা বিছানায় বসে মুভি দেখছে। মেহরাব স্নেহার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেউ একটু জামাইয়ের সাথে কথা বলবে, একটু টাইম স্পেন্ড করবে, তা না এত মুভি দেখতে পারে। ইচ্ছে করছে রাত্রিবেলা পানিতে চোবাতে। স্নেহা মেহরাবের কথাগুলো শুনল না, তবুও মন বলছে মেহরাব কিছু বলল। ফোন রেখে উঠে দাঁড়ালো স্নেহা, মেহরাবের কাছে গিয়ে বলল, কিছু বলছিলেন? না, কি বলবো? ও, আমার মনে হলো কিছু বললেন হয়তো। মেহরাব বিড়বিড় করে বলল। ঠিক শুনেছ। স্নেহা বিছানায় এসে হেলান দিয়ে বসলো। মেহরাব দুষ্ট হেসে এগিয়ে এসে বলল, দুজন মুখোমুখি। কিছু বলবেন? স্নেহা মেহরাবকে বলল। মেহরাব চট করে স্নেহার ঠোঁটে নিজের ঠোঁট রাখলো। স্নেহা দুহাত দিয়ে মেহরাবকে সরিয়ে দিতে নিলেই মেহরাব স্নেহার 2 হাত দেয়ালে চেপে ধরল। স্নেহা নড়াচড়া করতে নিলে মেহরাব নিজের শরীরের ভার ছেড়ে দিল স্নেহার উপর। মেহরাব স্নেহার ঠোঁট ছেড়ে দিয়ে তাকালো। স্নেহা লজ্জায় চোখ বন্ধ করে রইল। একই সাথে স্নেহার ঠোঁট তীর তীর করে কাঁপছে। মেহরাব আবারও স্নেহার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আস্তে আস্তে স্নেহার হাতও ছেড়ে দিল। স্নেহা মেহরাবের ঘাড়ের উপরের শার্ট খামচে ধরল। মেহরাব স্নেহার ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবালো। রাত 12টা বাজার ঠিক 5 মিনিট আগে সমান তালে ফোন বেজে উঠল মৌয়ের। মৌ কালকে রাতে ঘুমোতে পারেনি, আজ বিভোরে ঘুমোচ্ছে। ফোন বারবার বেজে ওঠায় ঘুম ভেঙে যায়। চোখ বন্ধ করেই ফোন হাতে নিয়ে চোখ খুলে আসিফের নাম্বার দেখে ধপ করে উঠে বসে। বিড়বিড় করে বলে, এত রাতে কল দিয়েছো কেন? কোনো কিছু হলো নাকি? ফোন রিসিভ করে কানে ধরতেই আসিফ বলল, কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, ধরছিলে না কেন? ভাইয়া, ঘুমোচ্ছিলাম। ও, তুমি কি এখন একাই? না মানে পাশে কি কেউ আছে নাকি? না, নেই। ও আচ্ছা। ভাইয়া, এত রাতে কেন কল দিলেন? কেন, আমার কলটা বারণ নাকি? না, তা বলিনি।
তাহলে? মানে এত রাতে কল দিয়েছেন, কিছু বলবেন কি? হুম। কি বলুন? আসিফ ফোনের দিকে তাকিয়ে দেখলো ঠিক 12টা বাজলো। সাথে সাথে গভীর গলায় বলল, হ্যাপি বার্থডে মৌ। মৌ তৎক্ষণাৎ ফোন কান থেকে সামনে নিয়ে ডেট দেখলো। আজ যে তার বার্থডে সেটা খেয়ালই ছিল না। ফোনটা আবার কানে নিতেই আসিফ বলল, ফার্স্ট উইশ করার জন্যই এত রাতে কল দেওয়া। মৌ একটু খুশি হয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক খুশি হয়েছি। তবে আমার বার্থডে ডেট জানলেন কি করে? আসিফ গভীর গলায় বলল, কথায় আছে না, মনের টান থাকলে সবই জানা যায়। বিষয়টা এমনই হয়েছে। মৌ কিছু বলবে ঠিক তখন বাইরে থেকে নক করলো মেহরাব। প্রতিদিন দরজা খোলাই রাখে, আজকে কি মনে করে যেন বন্ধ করেই ঘুমিয়েছে। যা দেখে মেহরাব প্রচণ্ড রেগে আছে। মৌ তৎক্ষণাৎ ফোনটা ওভাবেই রেখে দিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে দিল। মেহরাব সাথে সাথে বলল, হ্যাপি বার্থডে শাকচুন্নি। পাশ থেকে সাইদা বলল, ভাগ্যিস প্রথমটা কি দরজা খুলেছিস, না হলে দেখ 12টা 1 বেজে যেত। মেহরাব রুমে ঢুকতে ঢুকতে বলল, প্রতিদিন তো দরজা লাগাস না, আজকে কি জন্য দরজা লাগিয়েছিস? ইচ্ছে করছে বটগাছে বেঁধে রাখি। ভাইয়া কি বলছো? সাদাব বলল, মেরাব ভাই ঠিকই বলেছে, তোকে উইশ করব বলে ঘুমায়নি। আর 1 মিনিট দেরি হলে আমিও তোকে বটগাছে বেঁধে রেখে আসতাম। আসিফ কথাগুলো শুনে হাসছে। সাদাব বিছানার দিকে এগিয়ে এসে চাদর সরিয়ে বসতেই দেখলো মৌয়ের ফোনে কেউ কল দিয়েছে। সাদাব ফোন হাতে নিতে নিতে বলল, মৌ তোকে মনে হয় কল দিয়েছে কেউ। সাথে সাথে আসিফ কল কেটে দেয়। মৌ এগিয়ে এসে ফোন হাতে নিয়ে বলল, ভাইয়া, আমার বান্ধবী কল দিয়েছিল। ও মাত্রই বলল যে 12টায় উইশ করবে। 1 মিনিট বাকি ছিল। উইশ করার আগেই তোমরা এলে। তখন দরজা খুলে দেখি তোমরা বার্থডে উইশ করতে এসেছো। স্নেহা বলল, যাক, ভালোই হয়েছে, আমরাই আগে উইশ করতে পেরেছি। মেরাবের কাছে বিষয়টা হালকা খটকা লাগলো। এই মাঝরাতে ওর বান্ধবী জেগে থাকবে ওকে উইশ করার জন্য? সিরিয়াসলি? সকালবেলা মৌ ঘুমিয়েছিল। সকাল 8টা বাজে। এই মুহূর্তে আবারও ফোনের রিংটোনে ঘুম ভাঙল। একরাশ বিরক্তি নিয়ে উঠে বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো অচেনা নাম্বার। রিসিভ করে কানে নিল। হ্যাঁ, আপনি কে? কিসের পার্সেল? আমি কিছু তো অর্ডার করিনি। মৌয়ের স্মরণে এলো আসিফ রাতে বলেছিল একটা পার্সেল আসবে, সেটা রিসিভ করতে হবে। মৌ বিছানা থেকে নামতে নামতে বলল, 2 মিনিট দাঁড়ান, আমি আসছি। বলেই কল কেটে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। মেরাব আর মারুফুল খান নাস্তা করতে বসেছে। মারুফুল খান এখনই চলে যাবেন কলেজের জন্য, মেরাব যাবে 10টার দিকে। মেরাব খেতে খেতে স্নেহাকে চোখ মারল। স্নেহা ভেঙচি কেটে মারুফুল খানকে বলল, বড় মামা কিছু লাগবে? না, দেখো মেহরাবের কিছু লাগবে কিনা। স্নেহা মেরাবকে বলল, আপনার কিছু লাগবে? কি দিব? রুমে চলো। মারুফুল খান আচমকা এইরূপ কথায় কেসে উঠলেন। স্নেহা মেরাবের পিঠে চিমটি কেটে মারুফুল খানের দিকে পানি এগিয়ে দিল। মেরাব বলল, পানি খাও। মারুফুল খান পানি খেয়ে শান্ত চোখে ছেলের দিকে তাকালেন। স্নেহা কিচেনে চলে গেল। মনে মনে ভাবল, মেরাব এই সময় এমন কথা বলেছে, বড় মামা কি না কি মনে করবে। আর এই অসভ্য লোকটাও রুমে চলো বলতে হবে কেন? শুধু আজ রুমে যাই, ওনাকে আচ্ছা মতো দিব। মেরাব খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে স্নেহাকে বলল, কিছু লাগবে বলছিল না? রুমে এসে জামাগুলো আয়রন করে দিয়ে যাও, তাহলেই হবে। এছাড়া আর কিছু লাগবে না। বলেই আবারও স্নেহার দিকে তাকিয়ে চোখ মেরে চলে গেল। স্নেহা কিচেন থেকে মাথা নত করে উপরে চলে গেল। এটা কি আমারই ছেলে? মৌ পার্সেলটা খুলে দেখলো লাল রঙের একটা শাড়ি, সাথে একটা চিরকুট। সেখানে লেখা, শাড়িটা পরে সকাল 10টায় বের হবে। আমি গাড়ি নিয়ে আসবো তোমাকে নিতে। মৌ একটু অবাক হলো। এটা নিশ্চয়ই এগুলো আসিফের কাজ, কিন্তু ওনার এগুলো কাজ করার পেছনে কি লাভ? স্নেহা রুমে এসে মেরাবের সাথে তখন কোনো ঝামেলা বাঁধালো না। চুপচাপ জামা কাপড় আয়রন করে দিল। 9:30টার দিকে মেরাব রেডি হয়ে নিল। এখন কলেজে যাবে। স্নেহা সেই যে জামা কাপড় আয়রন করে দিয়ে বের হয়েছে আর রুমে আসেনি। মেরাব রুম থেকে বের হওয়ার আগে স্নেহাকে ডাকলো। স্নেহা রুমে এসে বলল, ডেকেছিলেন? কলেজ যাওয়ার আগে তোমায় একটু দেখে যেতাম, তাই ডেকেছে। ঢং। তাও তো তোমার মতো না। কি বলেন? মেরাব ঠোঁট কামড়ে হেসে বলল। বয়রা। স্নেহা রেগে ফুঁসে একাকার, শুধু বলল, রাতে দেখে নিব আপনাকে। মেরাব বাঁকা হেসে বলল, দেখো এখনই খুলবো। স্নেহা নাক মুখ কুচকে বলল, অশুভ লোক কোথাকার, আজ রাতে সত্যিই আপনার খবর আছে।
এই বলে স্নেহা ওয়াশরুমে ঢুকলো। মেয়েরা ফোন আর ওয়ালেট হাতে নিয়ে বলল, আসছি, কিছু লাগলে কল দিও। স্নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, সাবধানে থাকবেন। হুম। মেরাব চলে গেল। যাওয়ার সময় মৌয়ের রুমের দিকে গেল, শাড়ি পরে বসে আছে। মেরাব কৌতূহলবশত রুমে ঢুকে বলল, কি রে শাকচন্নি, এত সেজেগুজে বসে আছিস কেন? মৌ মেরাবকে দেখে ঘাবড়ে গিয়ে বলল, ভাইয়া, আমার বান্ধবীরা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, সেখানে যেতে বলেছে। ও চল, আমি নিয়ে যাই। না ভাইয়া, আমি চলে যেতে পারবো। ঠিক আছে। আর সব ঠিক আছে তো? শাড়ি পরেছিস কেন? মৌ আমতা আমতা সুরে বলল, ও, ওরা শাড়ি পরে আসবে সবাই। ঠিক আছে, সাবধানে যাস। কিছু হলে কল দিস, আমি আসছি। ঠিক আছে। মেরাব স্বাভাবিকভাবেই চলে গেল, কিন্তু মনে মনে যেন অস্বাভাবিক লাগছে। মৌকে কেমন ভালো ঠেকছে না। মৌ ঠিক 10টার সময় গেটের কাছে এসে দাঁড়ালো। বাড়িতে তার মাকে বলে বেরিয়েছে যে বান্ধবীদের সাথে দেখা করতে যাবে। ফাহমিদা খানও আর এই কোনো প্রশ্ন করেনি। মৌ রেডি হয়ে গেটের সামনে দাঁড়াতেই আসিফ গাড়ি নিয়ে আসে। মৌ চুপচাপ তাড়াতাড়ি উঠে বসলো। আসিফ তৎক্ষণাৎ খান বাড়ির প্রত্যাখ্যান করলো। আসিফ ড্রাইভ করার সময় সামনে তাকাচ্ছে আর মৌয়ের দিকে তাকাচ্ছে। মৌয়ের কেমন অস্থির লাগছে। আসিফ নিজে থেকেই বলে উঠল, তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগছে। মৌ হাসার চেষ্টা করে বলল। থ্যাংক ইউ ভাইয়া। আসিফ চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে বলল, সবসময় ভাইয়া ভাইয়া করবে না তো, আমার পছন্দ না। ঠিক আছে, তো এখন কোথায় যাবে? আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই। আসিফ বাঁকা হেসে বলল। এখন যদি আমার বাড়িতে নিয়ে যাই? মৌ চুপ করে রইল। আসিফ মনে মনে হাসল। এই 2 দিনে মেয়েটাকে কথা দ্বারাই নাচাচ্ছে। আসিফের বাবার 3টা নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। তারই একটা রেস্টুরেন্টে মৌকে নিয়ে ভেতরে ঢুকলো। একটা টেবিল বুক করে বসলো। আসিফ বুঝতে দিল না এটা ওদেরই রেস্টুরেন্ট। মৌয়ের সাথে কথাবার্তা বলার পর আসিফ রেজিস্ট্রি পেপার বের করলো। মৌ দেখার আগে পেপারে থাকা লেখাগুলো ভাঁজ করে ঢেকে টেবিলে রাখলো। মৌ জিজ্ঞাসা করলো, এইটা কিসের পেপার? আসিফ গা ছাড়া এমন ভাব নিল মনে হলো নর্মাল একটা পেপার। মৌ কৌতূহল নিয়ে কাগজটা নিতে চাইলে আসিফ বলল, হুম, আগেই দেখা যাবে না, আর এই ব্যাপারে সাইন করতে হবে তোমাকে। মৌ কপাল কুঁচকে বলল, মানে কিসের পেপার এটা? এইটা একটা নর্মাল পেপার, সাইন করো এরপর বলছি। তবে ধরে নিতে পারো এইটা তোমার বার্থডে গিফট। তবুও আমি না দেখে সাইন করব না, আগে দেখান এরপরে সাইন করব। মৌ ইতস্ততা নিয়ে বলল। ঠিক আছে, এদিকে এগিয়ে আনুন, আমি সাইন করছি। মৌয়ের সাইন করা হয়ে গেলে আসিফ নিজেও সাইন করে পেপারটা মৌয়ের দিকে এগিয়ে দিয়ে বলল। এখন পড়ো এইটা। মৌ খুশি হয়েই হাতে নিল পেপারটা। একবার নয় 2বার পড়ল। মৌয়ের চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়তে থাকে। আসিফ রেজিস্ট্রির পেপারটা ছো মেরে নিয়ে হেসে বলল। বিয়ে ডান। মৌ উঠে দাঁড়িয়ে বলল, কি বলছেন এগুলো? এই কাগজে যা লেখে এগুলো কি সত্যি? রেজিস্ট্রি পেপার ছিল এটা, আমাদের বিয়ে হয়ে গেছে। মৌ ছলছল চোখে তাকিয়ে বলল, আপনি না বললেন এটা নর্মাল একটা পেপার ছিল, মিথ্যা বললেন কেন? আসিফ মুখের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল। বার্থডে গিফট। মৌ রাগ ভয় কান্না মিশিয়ে বলল, আপনি পাগল হয়ে গিয়েছেন? কি করলেন এটা? আপনি কি করে এমনটা করতে পারলেন? উফ, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও করতে হবে। মৌ কাঁদতে কাঁদতে বলল। কি করে আমার সাথে এমন করলেন? আসিফ কিছুটা কড়া গলায় বলল, দেখো, তুমি যে ইম্যাচিউর তাও নাও, যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে। বিয়েটা কোনো মিথ্যা বা ফান নয়, সত্যি সত্যি এই বিয়েটা হয়েছে। আর কেন করেছি আমি, এর কারণ হলো তোমার ভাই বলেছিল তোমার বাবার কোনো বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করে রাখবে, তাই তুমি অন্যের হওয়ার আগে আমার করে নিলাম। এখনো যদি আরো প্রশ্ন করো তাহলে এর একটা উত্তরই আসবে, সেটা আমি তোমাকে ভালোবেসেছি তাই বিয়ে করেছি। মৌ দুহাত নিজের মাথার চুল ধরে বলল, ভালোবাসতেন তো আমায়, ভালোবাসতেন তো আমায় বলতেন, বলতেন যে বিয়ে করতে চান, অথবা বাসায় জানাতেন, কিন্তু কিচ্ছু করেননি। আসিফ রেগে গিয়ে বলল, বললাম না ভালোবেসেছি তাই বিয়ে করেছি। এখানে এত কথা পেঁচাচ্ছ কেন? আমি কি ভালো ছেলে না, নাকি তোমাকে ভালো রাখতে পারবো না? আমি সেটা বলিনি, আপনি আমাকে এভাবে বিয়ে করলেন, এখন বাসায় কি বলবো? আর ওরা যদি জানে তাহলে বা কি করব?
বাবা আমাকে কষ্ট দিব না বলেই কোনোদিনও প্রেম ভালোবাসায় জড়ায়নি, সেটা বলেছি তো আপনাকে। আর আপনি বাড়িতে বিয়ের প্রস্তাব রাখতেন, কিন্তু সেটা না করে এমনভাবে বিয়ে করলেন, ওরা জানলে খুব কষ্ট পাবে। আর আপনার বন্ধুকে কি বলবেন? আসিফ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। সেটা আমার ওপর ছেড়ে দাও। বিকেল 4:30টার দিকে মেয়েরাব বাসায় ফিরল। নিজের রুমে না ঢুকেই মৌয়ের রুমে চলে গেল। মৌ দরজা বন্ধ করে শুয়ে শুয়ে কাঁদছিল। মেয়েরাব এসে কর্কশ গলায় বলল। মৌ, দরজাটা খুলতো। মৌ আচমকা ভাইয়ের ডাকে চমকে উঠল। সোজা হয়ে বসে বলল। চোখ মুছে দরজা খুলে দিল। মেয়েরাব গম্ভীর গলায় বলল। তোর চোখ লাল হয়েছে কেন? কি করছিলে? কাঁদছিলে নাকি? না ভাইয়া, কাঁদছিলাম না, ওই একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। এই অসময়ে? হুম। মেয়েরাব সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল। আজ কোথায় গিয়েছিলে? ভাইয়া, বান্ধবীদের সাথে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। মেয়েরাব হালকা ঘাড় কাত করে বলল। কোন বান্ধবী? নাম্বার দে। মৌ ঘাবড়ে গেল। আজ তো সে কোনো বান্ধবীর সাথেই দেখাই করেনি। মৌ সেই সাথে শুকনো ঢোক গিলল। মেয়েরাব হাতে থাকা কিছু গিফটের প্যাকেট দিয়ে বলল। তোর বান্ধবীর বাবার কাছে গিফটগুলো দিল, বলল যে তোর সাথে আজ কোনো কথাই নাই, ওদের হয়নি। সেই হিসেবে বলতে গেলে তুই কোন বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলে? মৌ যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। এখন কি জবাব দিবে ভাইয়ের কাছে? মেয়েরাব আবারও বলতে বললে মৌ আমতা আমতা করে বলল। ভাইয়া, শুধু ওরাই কি আমার বান্ধবী নাকি? বাবাকে যারা গিফট দিয়েছে ওরা আমার ক্লোজ না। যারা আমার ক্লোজ তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। মেয়েরাব আর প্রশ্ন করলো না, গিফটগুলো দিয়ে বেরিয়ে গেল। মৌ এইবারের মতো ধাউ ধাউ করে বেঁচে গেল। মনে মনে একটাই ভয় হচ্ছে, বিয়ের কথা জানার পর কি হবে। বিয়েটা প্রস্তাবের মাধ্যমে হলে কিছু হতো না, কিন্তু লুকিয়ে বিয়ে করা এটা মোটেও অ্যালাউ করবে না। এইদিকে আসিফ মনে হয় বিশ্বজয় করে বাড়িতে ঢুকেছে। ভাব সবই আলাদা। আসিফের বাবা আশরাফ চৌধুরী, মা তনিমা বেগম। আসিফের কোনো ভাই বোন নেই। ওদের 3টা ভালো মানের আধুনিক রেস্টুরেন্ট রয়েছে, সেগুলোই আসিফ দেখাশোনা করে। আসিফ বাড়িতে ঢুকে ডাইনিং রুমে সোফায় বসলো। আশরাফ চৌধুরী বসে চা খাচ্ছিলেন। আসিফ পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসলো। আশরাফ চৌধুরী আসিফের দিকে তাকিয়ে বললেন। কোথায় গিয়েছিলে? বিয়ে করতে। মজা বাদ দাও, সিরিয়াস হয়ে বলো। সত্যি বিয়ে করতে? তনিমা বেগম কিচেনে থেকে বেরিয়ে এসে আসিফের পাশে দাঁড়ালেন। তিনি আশরাফ চৌধুরীকে বললেন। তুমি ছেলের মজা বোঝো না। আসিফ রেজিস্ট্রি পেপার বের করে আশরাফ চৌধুরীকে দিয়ে বলল। বিশ্বাস না হলে দেখে নাও। আশরাফ চৌধুরী হতবাক রেজিস্ট্রি পেপার দেখে। উপরে আবার মৌয়ের ছবি দেয়া। তিনি ছবিটা দেখে বললেন। এই মেয়েকে চেনা চেনা লাগছে না তনিমা, দেখেছো? আসিফ হেসে বলল। ও মেহেরাবের বোন। আশরাফ চৌধুরী একটু জোরেই বলে উঠলেন। কি, মেহরাবের বোন? তুমি কি করেছো এটা? যতই হোক ও তোমার বন্ধুর বোন। তাতে কি হয়েছে? আমার বোন তো না, পছন্দ হয়েছিল তাই পট করে বিয়ে করে ফেলেছি। আশরাফ চৌধুরী রেজিস্ট্রি পেপারটা টেবিলে রেখে বললেন। মেহরাব জানে? ও জানলে কি বিয়েটা হতে দিত? আশরাফ চৌধুরী তনিমার দিকে তাকিয়ে বললেন। তোমার ছেলে কি করেছে দেখেছো? কাউকে না জানিয়ে বন্ধুর বোনকে বিয়ে করেছে। বাবা, রিলেশন ছিল না, জাস্ট পছন্দ হয়েছিল, এরপর ওকে বিয়ে করে ফেলেছি। ওরও সম্মতি ছিল না। আশরাফ চৌধুরী ছেলের পাশে এসে বসে বললেন। আসিফ, তোমার যদি ওকে পছন্দই ছিল তাহলে বলতে, আমি প্রস্তাব নিয়ে যেতাম। আসিফ গাছাড়া ভাব নিয়ে বলল। বিয়ে তো হয়েই গিয়েছে, এখন প্রস্তাব নিয়ে গিয়ে কি করব? এখন শুধু তোমার পুত্রবধূর অপেক্ষায় থাকো, কবে নিয়ে আসি বলা তো যায় না। আশরাফ চৌধুরী সোফায় গা এলিয়ে দিয়ে বললেন। তোমার অন্তত এই রিলেশনের কথাটা জানানোর প্রয়োজন ছিল। রাতে সেহরি খাওয়ার জন্য স্নেহাই সবাইকে ডাকতে এলো। মৌ সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। স্নেহা ডাকার আগেই নিচে এসেছে। স্নেহা সাদাফের রুমের সামনে এসে দাঁড়ালো, হালকা ধাক্কা দিয়ে বলল। সাদাব ভাইয়া সেহরি খাবে না? সাদাফ জেগে গিয়ে ঘুম জ্বালানো গলায় বলল। আসতে। তাড়াতাড়ি আসো, আমি গেলাম। ঠিক আছে। স্নেহা সাদাফকে ডেকে মেরাবকে ডাকতে গেল। রুমে এসে দেখলো মেরাব বিছানায় নেই। তখন মেরাব ওয়াশরুম থেকে বের হলো। স্নেহা বলল। নিচে চলুন। মেরাব না বোঝার ভান করে বলল। কেন মানে সেহরি খেতে। মেরাব দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল। সেহরি কেন খায়? আপনার কি হয়েছে বলুন তো? মেরাব দরজা বন্ধ করে স্নেহার দিকে এগিয়ে এসে বলল।
কি হবে, ঠিকই তো আছে। না ঠিক নেই, ঠিক থাকলে বলতেন না সেহরি কেন খায়। সত্যিই তো, কেন খায় বলো তো? দেখেছেন ঠিক নেই আপনি। তাহলে ঠিক করে দাও। কি করে ঠিক করব? মেহরাব স্নেহার কোমর ধরে নিজের কাছে এনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, শোনো, রোজা রমজানের মাস, একদম কাছে ঘেসবে না। যা করার এখনই করব। স্নেহা ঝাড়ি মেরে বলল। কি করবেন সরুন। মেহরাব ছাড়ে না, আরো শক্ত করে ধরে বলে, বাসর তো করতেই পারলাম না, তবে এখন বেশি কিছু করব না। 10-12টা চুমু খাবো, এতে একবারে কয়েকদিন চুমু না খেয়েও থাকতে পারবো। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, মেহরাবের জন্য অপেক্ষা করছে। স্নেহা ডাকতে গিয়েছে তো গিয়েছেই, তারও আসার নাম নেই। আর মেহরাবও। ফাহমিদা খান মৌকে ডাকতে পাঠালেন। মৌ মেহরাবের রুমের সামনে এসে দরজা ধাক্কা দিয়ে বলল, তোমরা কি ঘুমিয়ে পড়েছো আবার? সেহরি খেতে ডাকছে সবাই, নিচে এসো। মেহরাব ভেতরে থেকে বলল, যা, আমরা আসছি। তাড়াতাড়ি এসো, সময় নেই বেশি। আসছে। প্রথম রোজা ভালোই কাটলো। সবাই আজ তারাবির নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এদিকে আসিফের চিন্তার শেষ নেই। কালকে মৌকে নামিয়ে দিয়ে আসার পর ফোন পায়নি, আজকেও পায়নি। নিজেই বের হলো মৌয়ের সাথে দেখা করতে যাবে বলে, যতটুকু সেভ হয়ে দেখা করা যায়। আর যদি কেউ দেখে তাহলে না হয় সব বলে দেবে, দরকার হলে মৌকে নিয়ে বাড়ি ফিরবে। রাত তখন 11টার বেশি। আসিফ খান বাড়ি এসেছে পেছনের প্রাচীল টপকে, কারণ সামনে দারোয়ান আছে। এইদিকে মেহরাব মাত্র বাড়িতে ঢুকলো। দুই হাতে কিছু জিনিসপত্রের ব্যাগ থাকায় মেইন দরজা খোলা রেখে ভেতরে ঢুকেছে। জিনিসগুলো রুমে রেখে আবার দরজা বন্ধ করতে বের হবে। এইদিকে বাড়ির মেইন দরজা খোলা থাকায় আসিফ অনায়াসে ভেতরে ঢুকলো। মৌয়ের রুমের সামনে এসে হালকা ধাক্কা দিতে লাগলো। মৌয়ের ঘুম ভেঙে যায়। কোনো শব্দ ছাড়াই উঠে বিছানা থেকে নামলো। দরজা খুলতেই আসিফ হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। মেহরাব নিজের রুমে এসে বের হয়ে মৌয়ের রুমের দিকে তাকিয়ে কাউকে ঢুকতে দেখে দাঁড়িয়ে পড়ল। পরক্ষণে মেহরাবের চোখ ভুল ভেবে সিঁড়ির দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ করে চলে এলো উপরের নিজের রুমে। স্নেহা ঘুমিয়ে আছে। মেহরাব এসে স্নেহার পাশে বসলো। স্নেহার মুখ পানে তাকিয়ে থেকে বলল,